আসসালামু আলাইকুম। আজকের এই এপিসোডে আমি কথা বলবো সাব্বির হাসান ভাইয়ের লেখা ভাইরে আপুরে বই লেখাপড়া জীবন এই বইটা নিয়ে। সো এই বইটা সবচেয়ে বেশি যে বিষয়টা আমার কাছে ভালো লেগেছে সেটা হচ্ছে একটা কনসেপ্ট, সেলফ স্কুল। সেলফ স্কুল মানে হচ্ছে ধরেন আপনি একটা প্রতিষ্ঠান, আপনি একটা স্কুল প্রতিষ্ঠা করলেন, এস্টাবলিশ করলেন, যে প্রতিষ্ঠানের অধ্যক্ষ, অ্যাডমিন, ক্লার্ক, দপ্তরি সবকিছু আপনি নিজে, এবং ওই স্কুলের শিক্ষকও একজন, সেটা আপনি নিজেই, ওই স্কুলের ছাত্র আপনি নিজেই। মজার বিষয় হচ্ছে ওই স্কুলে যে পরীক্ষা হয় সিলেবাস প্রণয়ন আপনি নিজেই করেন। অর্থাৎ আপনি ধরেন কোন একটা কোর্সের মতো করে আপনি আপনার যা কিছু শিখা লাগবে আগামী 6 মাসে সেটা একটা প্ল্যান করেন, একটা সিলেবাস প্রণয়ন করেন যে আমাকে এই বিষয়গুলো শিখতে হবে, এবং এটাকে একটা আনুষ্ঠানিক নাম দেন, যে একটা স্কুলের নাম দেন, দিয়ে বলেন যে এই স্কুলে আমি পড়াশোনা করতেছি এবং এই স্কুলে যা কিছু হবে সবকিছু আমাকে আমার নিজেকে ঘিরেই হবে। মজার বিষয় হচ্ছে এই স্কুলে মাঝে মাঝে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্বের অন্যতম দামি দামি লেখকগণ আসেন। কিভাবে আসেন? তারা ভিজিট করতে আসেন প্রতিষ্ঠানটা। কিভাবে আসেন? অর্থাৎ আপনি ধরেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো বই পড়লেন, তো আপনি যদি কোনো ভুল করে থাকেন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বইতে বা কোনো হাদিসে কিন্তু লেখা আছে যে আপনাকে এই কাজটা করতে হবে। কিংবা আপনি যদি এলন মাস্কের কোনো বই পড়েন, আপনি বিজনেস রিলেটেড কোনো একটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছেন, আপনার স্কুলে পড়ানো হচ্ছে, আপনার সিলেবাসে সেটা আছে। সো আপনি যদি এই পড়ার জার্নিতে আপনি যদি এলন মাস্কের একটা বই পড়েন, তাহলে কাইন্ড অফ কিন্তু এলন মাস্ক আপনার এই স্কুলে ভিজিট করতেছেন, মানে এলন মাস্ক আপনাকে বইয়ের মাধ্যমে পরামর্শ দিচ্ছেন। সো আমার কাছে এই কনসেপ্টটা বেশ ভালো লেগেছে যে হ্যাঁ, আসলেই তো আমরা যদি একটা কনসেপ্ট, একটা স্কুলের নাম দিয়া ওই স্কুলে ভর্তি হই, নিজের মতো করে একটা স্কুলের নাম দিয়ে ভর্তি হই, এবং ওই স্কুলে যে সিলেবাস আমরা নিজেরাই প্রণয়ন করি এবং একটা অফিসিয়ালি বা প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে আমরা যদি নিজেরা পড়াশোনা করি, তাহলে আশা করা যায় আফটার 6 মান্থস অথবা আফটার 1 ইয়ার আমরা একটা ভালো ফল পাবো ওই বিষয়ের উপর, যে বিষয়ে আমরা পড়াশোনা করতেছি বা কাইন্ড অফ কোর্স করতেছি। দ্বিতীয় যে বিষয়টা আমার কাছে বেশ ভালো লেগেছে সেটা হচ্ছে এটা ব্লাসফেমি, মানে ধর্মদ্রোহিতা। মানে উনি একটা কনসেপ্ট ক্লিয়ার করছেন। দেখবেন আপনাকে মাঝে মাঝে আমাদের সমাজে অনেক মানুষ বলে যে তুমি এটা পারবা না, লাইক আপনার ওজন বেশি, আপনি ওজন করতে পারবেন না, যারা তুমি তো মোটা, কত কিছু, তুমি তো অ্যাডমিশনে চান্স পাবা না। মানে কাইন্ড অফ দেখবেন যে মানুষ বলে যে এটা কাইন্ড অফ ফিউচার, ভবিষ্যৎকে সে করতেছে না, প্রেডিকশন করতেছে না কাইন্ড অফ। তো উনি বলতে চাচ্ছেন আমার ফিলোসফিটা এরকম যে ভবিষ্যৎ বা ফিউচার প্রেডিকশন করার ক্ষমতা একমাত্র সৃষ্টিকর্তার হাতে থাকার কথা এবং ওনার কাছেই আছে। যখন কেউ আপনাকে বললে যে আপনি পারবেন না, বা কোনো শিক্ষক আপনাকে বলবো যে তুমি এটা পারবা না, এই ছাত্র খারাপ, সো এটা কাইন্ড অফ ভবিষ্যৎকে প্রেডিকশন করা বা ভবিষ্যৎকে পূর্বাভাস দেওয়া। সো এই ক্ষমতাটা একমাত্র আল্লাহ তাআলার কাছে আছে। আমার কাছে মনে হয় আসলেই তো আমরা তো অনেক সময় অনেককে বলি যে আরে এটা হবে না, ভবিষ্যতে এটা হবে না, ওটা সে পারবে না। সো এই যে ভবিষ্যতে প্রেডিকশন করা, ভবিষ্যতের কথা বলে ফেলা, ফিউচার প্রেডিকশন, এটার ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার কাছে আছে। সো যখনই আপনি বা আমি কিংবা কেউ এই কথাটাকে হস্তক্ষেপ করতে যাবে, সে কাইন্ড অফ ব্লাসফেমি করতেছে, অর্থাৎ ধর্মদ্রোহী করতেছে। সো আমার কাছে বিষয়টা বেশ ভাবদার মনে হয়েছে। থার্ড একটা বিষয় আমার কাছে বেশ চমৎকার লেগেছে, সেটা হচ্ছে ফিউচার সিভি কখন শুনলেন, রাইট? আমরা সাধারণত সিভি কখন লিখি, সিভি বা রেজিউমি কখন লিখি? আমরা কোনো একটা ডিগ্রি অর্জন করলাম, আমরা সিভিতে বা রেজিউমিতে আমাদের সেই ডিগ্রিগুলা, সেই স্কিল, সেই এক্সপিরিয়েন্স গুলা লিখি। বাট উনি বলতে চাচ্ছেন যে আপনি ধরেন আগামী 5 বছর পর যেখানে যেতে চান, আপনার 5 বছর পরে যেই এক্সপিরিয়েন্স গুলা, যে স্কিল গুলো আপনি থাকবে, আপনি প্ল্যান করতেছেন, আপনি সেই অনুযায়ী অলরেডি একটা সিভি তৈরি করে ফেলেন। সো আপনি যখন বর্তমান সিভি এবং ফিউচার সিভিটার দিকে লক্ষ্য করবেন, আপনি নিজেই বুঝতে পারবেন আসলে কোন জায়গায় গ্যাপ আছে। ধরেন ফিউচার সিভিতে আপনি লিখতেছেন যে আমি ভালো জার্মান ভাষার কথা বলতে পারবো, যেটা আপনি এখন পারতেছেন না। সো আপনি বুঝতেছেন যে আমার ফিউচার সিভিতে জার্মান ভাষা পারার কথা আছে, বাট রাইট নাও আমার রেজিউমিতে এটা নাই, সো আমাকে এটা শিখতে হবে। এরকম আপনি যদি আরো স্কিল অ্যাড করেন, আরো ডিগ্রি অ্যাড করেন, সো অ্যাড করতে পারেন, এন্ড ওইটা দেখে আপনি বুঝতে পারবেন আসলে আপনার আসলে কোনটা বর্তমানে কাজ করা উচিত, কোনটা নিয়ে। সো আপনি সেটা অনুযায়ী কাজ করতে পারবেন, এবং আই থিঙ্ক আইডিয়াটা বেশ কাজে আসবে। ফোর্থ আমার কাছে যে জিনিসটা বেশ ভালো লেগেছে সেটা হচ্ছে ফেসবুক, প্যারালাল ফেসবুক অ্যাপ। আমরা কিন্তু ফেসবুকে অনেক সময় নষ্ট করি, রাইট? ফেসবুকে পোস্ট করা, লাইক কমেন্ট, উনি বলতে চাচ্ছে যে কেবল লাইক কমেন্ট করে আমরা ফেসবুকে সময় নষ্ট করবো না। ফেসবুকটাকে একটা প্রোডাক্টিভ লাইফ হিসেবে আমরা যদি নিতে চাই তাহলে পারবো। কিভাবে? আপনি এখনই প্লে স্টোরে যাবেন এবং প্যারালাল অ্যাপস নামে একটা অ্যাপস আছে, সেটা নামাই ফেলবেন এবং ফেসবুকটাকে দুইটা ফেসবুক ইউজ করতে পারবেন। অর্থাৎ আপনি এই অ্যাপটা নামালে আপনার ফেসবুক মোবাইলে দুইটা হয়ে যাবে। সো অ্যাপ থেকে আপনি ফেসবুকে একটা অ্যাকাউন্ট খুলেন, যেটা অ্যাকাউন্টে আপনার ব্যক্তিগত, এখানে আপনি কেবল কিছু শিখবেন। আমাদের যে মূল ফেসবুক আছে সেটা আমরা সামাজিকভাবে সোশ্যালি আমাদের বন্ধু বান্ধব অনেকে অ্যাড রাখবো, বাট এখন যে ফেসবুকটা খুলবেন সেটাতে কেবল আপনি জ্ঞান কিছু নির্দিষ্ট কিছু গ্রুপ আপনি ফলো করে রাখবেন, যাতে আপনি ওখানে ঢুকলেই আপনি শুধু জ্ঞান পান, অন্য কিছু না। আপনি জাস্ট প্রতিদিন সকালে যদি 10 মিনিট ওই ফেসবুক অ্যাকাউন্টে ঢুকেন, আপনি কিন্তু কিছু জ্ঞান পাচ্ছেন, পোস্ট পাচ্ছেন, এখানে লাইক কমেন্ট করার কোনো প্রয়োজনই নেই। অ্যান্ড ফিফথ একটা কনসেপ্ট, সেটা হচ্ছে যে পরীক্ষায় আসলে ভালো রেজাল্ট করার মূল রহস্যটা কি? মূল রহস্য হচ্ছে যে
পরীক্ষক আছেন যিনি উত্তরপত্র দেখেন তাকে বিরক্ত না করা। বিরক্ত কিভাবে করবেন না? মূল বিষয় হচ্ছে একজন পরীক্ষক যখন পরীক্ষার খাতা দেখেন তিনি কিন্তু একই প্রশ্নের উত্তর 100 জন 200 জন 500 জন স্টুডেন্টের খাতায় দেখেন। সো আপনি যদি গতানুগতিক ভাবে সবার মতো করেই উত্তর লিখে যান তাহলে কিন্তু কাইন্ড অফ এটা মাঝে মাঝে বিরক্তি চলে আসতে পারে পরীক্ষকের উপর। সো আপনাকে পরীক্ষককে খুশি করতে হবে এমন কিছু দিয়ে, লাইক আপনি এই কথাটাকে ডিজাইন করবেন। যদি আপনার বিষয় থাকে আপনি সব বিষয়ের উপরে উদাহরণ দিবেন, ইনফোগ্রাফি আঁকবেন, একটা চার্ট আঁকবেন, চার্ট এঁকে এখন উক্তি দিয়ে ডিজাইন করে একটু ভিন্নভাবে প্রেজেন্ট করার চেষ্টা করবেন যাতে পরীক্ষক আপনার প্রতি খুশি হয়। এন্ড খুশি হতে পারলে কিন্তু আপনার নাম্বার 20% আপ হয়ে যাবে। সো এই 5টা বিষয় আমি এই বই থেকে টপ 5টা বিষয় যেটা আমার কাছে ভালো লেগেছে। এছাড়াও এই বইতে আমাদের সাব্বির হাসান ভাই এই যে 16 থেকে 25 বছর বয়সী যারা আছেন তারা ঠিক কোন কোন জায়গায় গিয়ে ধকল খায় এবং কি কি কাজ করা উচিত, যেমন উনি একটা অধ্যায় আছে এটা ডেডিকেট করছে যে 25 বছরের আগে কি কি করা উচিত। এখানে যেমন আছে ড্রাইভিং শিখা আছে, সাঁতার শিখা আছে, একটা পাসপোর্ট করে রাখাও আছে, একটা অ্যাকাউন্ট করে রাখা আছে আপনি যদি পরবর্তীতে ট্যাক্স দিতে হয়। সো এই অসংখ্য চার্ট দেওয়া আছে আপনি কি কি কাজ করতে পারেন 25 বছর আগে এবং কি কি কাজ অবশ্যই করা উচিত। আপনি ধরেন আপনার বয়স 18-19 বছর, আপনি ইউনিভার্সিটি চান্স পাইছেন, চান্স পাওয়ার পর আপনি ইউনিভার্সিটি লাইফটাকে কিভাবে প্রোডাক্টিভলি কাটাতে পারেন, কিংবা আপনি চান্স পান নাই এখন আপনি কি করবেন, আপনি কি ন্যাশনালে পড়বেন না কোথায় যাবেন, এই বিষয়ে একবারে ধরে ধরে ছোট ভাইয়ের মতো করে, যেমন উনি বলে দিচ্ছে যে ভাই তুই এটা কর ওটা কর, একবার ছোট ভাইয়ের মতো উপদেশ দেওয়ার মতো কথ্য ভাষায় বইটা লেখা হয়েছে। সো আমার বিশ্বাস আপনারা যদি বইটা পড়েন, বা আমি আবার বলতেছি 16 থেকে 25 বছর যারা আছেন যদি বইটা পড়েন অবশ্যই উপকৃত হবেন। সো আজ এ পর্যন্তই, কথা হবে অন্য একদিন অন্য কোনো বই নিয়ে।